এই সরকার যদি না নেয় সেটাও আমার বিশ্বাস কোনো সরকার নেবে না। মানে ব্যাপারটা কি এরকম যে এই সরকারের উপরে আপনি ভর করে নতুন ব্যবসার ফায়দা করছেন? আমরা যে একটু বলি যে বড় কিছু সিন্ডিকেট আছে, আসলেই আছে। এখন আমি চিনি ইম্পোর্ট করেছি 1,00,000 টন, এই 1,00,000 টনের 1 টাকা করে যদি চিনির দাম বাড়িয়ে দেই একটু সরকারের সাথে ট্রেনিং করে, তাহলে কত হাজার কোটি টাকা হয়। এই জন্য বলা যে এই সরকার চাইলে পারবে, এই সরকার না চাইলে কোনো রাজনৈতিক সরকার আসলে কোনো না কোনোভাবে ব্যবসায়ীদের সাথে একটা আঘাত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, স্বাগত নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, অর্থনীতির পাপ বলা হয় উচ্চ মূল্যস্ফীতি। এই নীরব ঘাতক যে কতটা কষ্টের তা হারে হারে টের পান নিম্ন আয়ের মানুষ। এর পেছনে অনেক কারণ জড়িত, তবে বাজারে শৃঙ্খলা না থাকা এর বড় কারণ। বাজার ব্যবস্থাপনা নিয়ে আজ আমরা আলাপ করব। অতিথি জাকির উদ্দিন আহমেদ, তিনি জেডএম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। জাকির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা বাজার ব্যবস্থাপনা নিয়ে আলাপ করব, তার আগে একটু জানাতে চাই আপনাকে যে আমরা বাজার নিয়ে মানুষ আসলে যেটা কোনো উচ্চ মূল্যস্ফীতি চলছে, মানুষ কি প্রতিক্রিয়া জানাচ্ছে সেটি একটু দেখে আসতে চাই। দর্শক, চলুন আমরা বাজার নিয়ে মানুষের যে প্রতিক্রিয়া, মানুষ কি বলছে এই উচ্চ মূল্যস্ফীতির এই সময়টা, তা একটু দেখে আসি। আল্লাহ জানে, আল্লাহ চালাবে, এছাড়া তো কোনো উপায় নাই। এ দেশে কোনো নিয়ম আছে, কোনো আইন কানুন আছে? দেখেন তো আইন ইমপ্লিমেন্ট হয়, আইন হয় তার জন্য, গরিব মানুষের দুর্বলের জন্য আইন আছে, কোনো একটা শয়তানের জন্য আইন নেই এই দেশে। সরকারের মনিটরিংয়ের অভাব, যারা উপদেষ্টা পরিষদে আছে ওনারা শুধু আমার মনে হচ্ছে গল্প করে কাটাচ্ছে, কিন্তু এটা সক্রিয়ভাবে কোনো ভূমিকা নিচ্ছে না। আজকে আমরা ভুক্তভোগী হচ্ছে। যার একদম কোনো নিড নেই, যার খাওয়া পড়া সব কিছু সৃষ্টিকর্তা গড দেয়, এছাড়া এই দেশে আর কেউ, ডক্টর ইউনূসকে মহা ইউনূস হলেও এই দেশ চলবে না। জাকির উদ্দিন, দেখছিলেন যে মানুষ কি বলছিলেন, মানুষ এমনটা বলছিলেন যে আসলে বাংলাদেশে যে বাজার ব্যবস্থাপনা সেটি ফেরেস্তা নাকি লাগবে ঠিক করতে, এবং সরকারের পরিবর্তন হয়, চাঁদাবাজের মুখ বদল হয়, এমনটি কিন্তু মানুষ বলছিলেন। আপনি বাজার ব্যবস্থাপনা নিয়ে একটি নতুন ধারণা নিয়ে কাজ করছেন, আপনি বলে বেড়াচ্ছেন যে এটা বাজারে শৃঙ্খলা ফিরবে। একটু বলবেন যে আসলে আপনার ধারণাটা বা আপনার উদ্ভাবনটা কি আসলে? জি, অবশ্যই বলবো। প্রথম কথা দিয়ে আসি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে ফেরেস্তা লাগবে। সত্যিকার অর্থে এই যুগে প্রযুক্তি ছাড়া কোনো বিকল্প নেই এবং ফেরেস্তা লাগবে না। সেই প্রযুক্তি কিন্তু আমাদের জেনারেশনের মধ্যে অলরেডি আছে, আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের জন্য শুধু ওয়েট করছি। এটা যখন দৃশ্যমান হবে, প্রতিটি মানুষ হ্যাপি হবে এবং প্রতিটি নাগরিক দেখবে যে হ্যাঁ, বাজার যে ব্যবস্থাপনা এটা কার সাজিতে হচ্ছে, কেন হচ্ছে, এটা সমীক্ষা কি, কেন দামটা বাড়ছে, কেন দামটা কমছে, অথবা দামটাকে কে বাড়াচ্ছে, এই জিনিসগুলো যদি দৃশ্যমান করে দিতে পারেন তাহলে জনগণ কিন্তু বোকা না। জনগণ এখন যথেষ্ট সচেতন, আর আজকে ইয়াং জেনারেশনের এই পুরো বাংলাদেশকে চেঞ্জ করার পিছনে কিন্তু তাদের বিশাল একটা অবদান রয়েছে। তো তাদের মধ্য থেকে কিন্তু এই উদ্ভাবনগুলো আছে। আপনি পরের কোশ্চেনে যদি আমি চলে আসি, সেটা বলেছেন যে কিভাবে সম্ভব একেবারেই বাংলাদেশি পদ্ধতিতে এবং আমাদের মেধা দিয়ে সম্ভব। সেটা হচ্ছে পুরো বাজার ব্যবস্থাপনায় কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, এখানে আছে হচ্ছে আপনার টিসিবি, এরা কিন্তু কাজ করে। আর এটার মিনিস্ট্রি হচ্ছে আপনার বাণিজ্য মন্ত্রণালয়। এই বাণিজ্য মন্ত্রণালয়ে একটা টিম আছে, এই তাদের কাজ হচ্ছে পুরো বাজারকে সমীক্ষা করে একটা মূল্য নির্ধারণ করা, যৌক্তিক মূল্য। এই যৌক্তিক মূল্যটা নির্ধারণ করতে তারা যেই পলিসিটা এখন দৃশ্যমান বা তারা যে পলিসিটা নিয়েছে, সেই পলিসিতে একটু চেঞ্জ আনতে হবে। এই পলিসিটা অনেক পুরনো একটা পলিসি, যেই পলিসিটা কাজ করছে না বা জনগণ এই প্রাইসটাকে নিচ্ছে না, কারণ তাদের বক্তব্য তাদের নির্ধারিত প্রাইস বাজারের সাথে একেবারেই অমিল। এমন যদি হতো 19 আর 20 তাহলে কিন্তু মানা যেত, এখানে হয়ে গেছে 15 আর 20, তার মানে জনগণ হ্যাপি না। এটার জন্য আমাদেরই এই সরকারের, বর্তমান সরকারের একজন যুগ্ম সচিব জনাব আবেদ সাহেব কিন্তু একটা সুন্দর মডেল বানিয়েছে, যেই মডেলটাতে বলা হয়েছে যে আইন নতুন করে করতে হবে না, একটা পয়সাও নতুন করে লাগবে না। এক্সিস্টিং যেই আপনার ম্যান পাওয়ার আছে গভর্নমেন্টের, প্রত্যেকটা ম্যান পাওয়ারের ওই দায়িত্বগুলোকে শুধু একটু চেঞ্জ করতে হবে অথবা অ্যাড করতে হবে। একই মানুষ শুধু করে
একটু কাজ করবে। এই কাজের বিনিময়ে পুরো বাজার বাংলাদেশে সমীক্ষা করে এটাকে দৃশ্যমান করার কাজটা করেছি আমরা, যেটা হচ্ছে একটা ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা যদি প্রতিটি বাজারের সামনে যখন আমি ক্রেতা ঢুকবো, আমি বিক্রেতা ঢুকবো, প্রতিদিন সকালবেলা ভোর 6টায় আমি দেখব, ভোর 5টায় দেখব আজকের বাজার দরটা কত। তার মানে যে বিক্রেতা সে যখন বাজারে ঢুকার আগেই দেখবে আজকে পটলের দাম 40 টাকা, আলুর দাম 60 টাকা। এই 60 টাকা যদি হয় তাহলে যখন সে কিনবে পাইকারির কাছ থেকে তখন কিন্তু সে কোনোভাবেই 60 টাকার উপরে দিবে না, 60 টাকার নিচে দিবে, বিকজ তাকে প্রফিট করতে হবে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে সৃষ্টি করতে হবে, সেটা করতে হবে দৃশ্যমান, সেটা থাকতে হবে অ্যাপসে, থাকতে হবে বোর্ডে, থাকতে হবে ডিসেন্টিনাতে, প্রতিটি জায়গায়। মানুষ যখন একটা জবাবদিহিতার মধ্যে আসে তখন সরকারের করতে হয় পলিসি মেক। সরকার কিন্তু কোনো কাজ সরাসরি করতে পারে না। বাংলাদেশের যে বর্তমান আইন, সরকার হচ্ছে পলিসি দিবে, সেই পলিসিটাকে প্রাইভেট আমরা যারা আছি তার ইমপ্লিমেন্টেশন করব। আর আমাদের পুরো ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে যদি প্রতিটি বাজারে আমরা বোর্ড লাগিয়ে দিই, আমরা স্পষ্ট বলেছি, মিনিস্ট্রির মিটিং করেছি, আমরা আমাদের যে সর্বোচ্চ এখন আমাদের উপদেষ্টা মহোদয় তাকে জানিয়েছি, একটা পয়সা ইনভেস্ট করতে হবে না, পুরো ইনভেস্টমেন্ট আমরা করব, আমরা রিস্ক নিব, তাতে আপনাদের সমস্যাটা কোথায়? আপনি যেটা বলছিলেন যে আপনারা দরটা হয়তো বা মানুষের কাছে আজকে বাজার দরটা জানাবেন, কিন্তু বিক্রেতারা ব্যবসায়ীরা এটা মানবেন কিনা সেই নিশ্চয়তা তো কারো কাছে নেই। বাংলাদেশে তো আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে তো কারসাজি করে ব্যবসায়ীরা, তো আপনি একটা দর দিলেন, ড্যাশবোর্ডে দিলেন, নোটিশ বোর্ডে দিলেন, অ্যাপসে দিলেন, সেটি বিক্রেতারা মানলো না, সেখানে তো আসলে কি করণীয় থাকবে সেক্ষেত্রে? ওকে, খুব সুন্দর কোশ্চেন, এবং এই কোশ্চেনটা সবার। রাতের বেলা যখন শাকসবজি নামে, প্রত্যেকটা জিনিস নামে, ভোরবেলা যখন মাছ আসে, তখন কিন্তু ওই বিক্রেতাদের প্রতিনিধি হচ্ছে ওই বাজারের আপনার সভাপতি এবং সেক্রেটারি। আমরা কিন্তু তাদেরকে সাথে নিয়ে মূল্যটা নির্ধারণ করব। এটা মানে সত্যিকার অর্থে এই মুহূর্তেই আপনাকে আমি পুরো প্রেজেন্টেশন দেখাতে পারছি না। যখন আপনারা পুরো প্রেজেন্টেশনটা দেখবেন যে এটার সাথে কে কে থাকবে, এখানে থাকবে হচ্ছে আপনার লোকাল গভর্নমেন্টের লোক, এখানে থাকবে হচ্ছে বাজারের ব্যবস্থাপনা। আমরা কিন্তু বাজারের প্রত্যেকটা বাজারে, আমি যদি ঢাকা শহরের কথা বলি, ঢাকাতে 10টা বাজারে আমরা একটা সমীক্ষা করেছি। বাজারের প্রতিটি সেক্রেটারি এবং যে সভাপতি তার সাথে আমরা দেখা করেছি। ওরাও কিন্তু এই দায়ে মুক্তি চায়, কারণ বারবার আমরা কিন্তু তাদেরকে দোষারোপ করি যে আপনারাই সিন্ডিকেট, আসলে তারা সিন্ডিকেট না। এখন কথা হচ্ছে ওরা যে ইনফরমেশনটা জানে সেটা আমি আপনি জানি না। সাপোজ ধরেন এখন তেল নিয়ে কিন্তু একটা বড় একটা ঝামেলা চলছে, গতকালকে পত্রিকায় দেখলাম, গতকালকে নিউজে দেখলাম। এই তেলটা কার কাছে মজুদ আছে, কত হাজার টন আছে, কত হাজার টন ইম্পোর্ট হয়েছিল, সেটা প্রতিদিনের চাহিদা কত, প্রতিটা জিনিস বাজারের বিক্রেতা আমার আপনার কাছ থেকে ভালো জানে। তাহলে কি আমার এনবিআর জানে না? তাহলে কি আমার টিসিবি জানে না? তাহলে কি আমার ভোক্তা অধিকার অধিদপ্তর জানে না? আমার মিনিস্ট্রি জানে না? প্রবলেমটা হচ্ছে তাদের সমন্বয়হীনতার অভাব। এটা আমরা অনেক দিন ধরে বলছি। তারা মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু তাদের নিজের সাথে নিজের সমন্বয়হীনতা নাই। এটা আমাদের, আমি যদি একদম স্পষ্ট করে নাম ধরে বলতে পারি, আমার ডিজি মহোদয় গত পরশুদিন আমাকে বলেছে যে আসলেই সত্য জাগে সাহেব, আমাদের সমন্বয়হীনতার অভাব। এক একজন এক একটা রিপোর্ট দেয় যে সারা বাংলাদেশে টমেটো কত হাজার টন হয়েছে। সেই সমীক্ষা যদি আমার কৃষি বিপণন অধিদপ্তর দেয়, সেটার সাথে কেন জানি মিনিস্ট্রির ইনফরমেশনে মিল নেই। কত হাজার টন চিনি ইম্পোর্ট হয়েছে সেটার সমীক্ষা আছে, কারণ এটা ভ্যাট ট্যাক্স দিয়ে ঢুকেছে। সেটা যখন টিসিবির সাথে শেয়ার করা হয়, বা কৃষি বিপণনের সাথে শেয়ার করা হয়, বা ভোক্তার সাথে শেয়ার করা হয়, তখন বাজারের সাথে কোনো মিল নেই। এই জায়গায় কোথায় একটা ভূত আছে। এখন ভূতটাকে তাড়ানোর জন্য কিন্তু প্রযুক্তি এবং সেটা যৌক্তিক মূল্য নির্ধারণ, সেটার পলিসিটা খুব সুন্দরভাবে, মানে আমি একদম শতভাগ নিশ্চিত হয়ে বলছি, খুব সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি মিনিস্ট্রিতে। এটা আশা করছি এটা ইমপ্লিমেন্টেশনের। কিন্তু আপনি যেটা বলছিলেন, একই পণ্য তো কোনোটা হয়তো বা পাবনা থেকে আসছে, কোনোটা নরসিংদী থেকে আসছে, কোনোটা ফরিদপুর থেকে আসছে, কোনোটা হয়তো বা রংপুর থেকে আসছে। সোর্স যখন ভিন্ন হবে, উৎস যখন ভিন্ন হবে, পরিবহন খরচ পার্থক্য হবে, কয়েকটা হাত বদল হবে, এক এক জায়গার ক্ষেত্রে এক এক রকম হবে। এগুলো দরটা যে আপনারা যেটা ঠিক করবেন সেটা যে যৌক্তিক, সেটা আমি কেন মানবো? আপনাকে স্পেশাল থ্যাঙ্কস এই কোশ্চেনগুলোর জন্য। আপনার একটা উত্তর দিলে আপনি বুঝে যাবেন। ধরেন আমি আলুর কথা বলি। আলু মুন্সিগঞ্জে হয় সবচেয়ে বেশি, আমরা জানি। এখন মুন্সিগঞ্জে যদি 1 কেজি আলুর দাম 40 টাকা হয়, এটা খুব স্বাভাবিকই ঢাকাতে অথবা চট্টগ্রামে
অথবা আমি যদি ধরি রাজশাহীতে এক হবে না, কারণ এটাতে পরিবহন আছে, লেবার কস্ট আছে, তার প্রফিট আছে, অনেক কিছু আছে। এইটার জন্য আমাদের যে ডিজিটাল বোর্ডটা, সেটাতে রাজশাহীতে যেই প্রাইসটা হবে, রাজশাহীর নীতি নির্ধারকরা, গভর্নমেন্টের লোক সহ যারা যেটা নিবে, যে এইখানে 55 টাকা হওয়া যৌক্তিক, ওই 55 টাকাই কিন্তু শো হবে। সে একই আলু সেটা শো হবে হচ্ছে আপনার মুন্সিগঞ্জে 40 টাকা। এখন সরকার কি করছে? কেন সরকার এটা মানছে না? সরকার ওয়েবসাইটে প্রতিদিন দিয়ে দেয়, প্রতি 2 দিন পর পর বা 3 দিন পর পর আপডেট করে। এখন আলুর দাম যখন বলে 60 টাকা, সারা বাংলাদেশের মানুষ জানে 60 টাকা, কিন্তু এটা কেন মানছে না? বিকজ আপনি যেই কোশ্চেনটা করলেন, এটা তো সারা বাংলাদেশের জন্য প্রাইস না। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? মুন্সিগঞ্জে যদি হয় 40 টাকা, সেটা রাজশাহীতে 60 টাকা হতেই পারে, সেটা যৌক্তিকতা সহ তারা নির্ধারণ করবে। এবং যেই প্রাইসটা হবে, সেই প্রাইসটা কিন্তু সেন্ট্রাল আমরা মনিটর করছি, সেন্ট্রাল ম্যানেজমেন্ট করছি। তার মানে আমি ঢাকায় বসে এখান থেকে যখন রাজশাহীর বোর্ডে আপ করব, এটা কিন্তু ক্লাউড বেসড একটা ম্যানেজমেন্ট সফটওয়্যার। রাজশাহীটা উইদিন 1 মিনিট এটা আপ হয়ে যাবে, এবং সরকারি যে কোনো তথ্য আমি ইনফরমেশন দিব, আপ হয়ে যাবে। আমাদের অনেক ভেজাল পণ্য, নকল পণ্য প্রতিদিন ধরছে, এগুলো মানুষকে জানানো দরকার। তথ্য অধিকার আইনে বলা আছে আমাদের বিএসটিআই কাকে কাকে অ্যাপ্রুভাল দিয়েছে, কাকে কাকে দেয়নি, কারা 2 নম্বর প্রোডাক্ট বানিয়েছে, কারা নকল পণ্য বানিয়েছে, সব কিছু আছে। কিন্তু আপনি কয়দিন তাদের ওয়েবসাইট দেখে বাজারে যাই? আমাদের দরকার হচ্ছে বাজারে গেলেই আমি দেখব, ওকে এটা ভেজাল পণ্য, এই পণ্যটা কিনা যাবে না, এটাতে মার্ক নেই, বাংলাদেশ সরকারকে সে ট্যাক্স ভ্যাট দিয়ে আসে নাই, এটাকে আমি একদম চিহ্নিত করে দেখিয়ে দেব। প্রতিটি মানুষ যখন বাজারে যাবে, এটা রাতারাতি হয়তো হবে না, বাট মানুষ যখনই প্র্যাকটিসটা দেখবে, প্রতিদিন দেখবে, তার মাথায় চলে আসবে কোনটা অরিজিনাল, কোনটা নকল, কোনটা ভেজাল, কোনটা ভালো, এবং আজকের প্রাইস কি। আচ্ছা ধরেন আরেকটু আপনাকে সময় নেই, সেটা হচ্ছে এই মুহূর্তে মিনিস্ট্রিতে একটা মিটিং হলো, উপদেষ্টারা বসলেন, আমাদের সচিব মহোদয়রা বসলেন, বসে বললেন যে এইবার চিনি আসতেছে 1000 মেট্রিক টন। এই চিনির দামটা সরকার নির্ধারণ করছে রোজার জন্য 100 টাকা করে, এরকম নির্ধারণ হয়, অনেক মিটিং হয়। এই 100 টাকা করে সারা বাংলাদেশের মানুষকে জানাতে গেলে তাদের অনেক বড় ব্যাক পেতে হয়। আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে এবং লাইভ ডেমনস্ট্রেশন দেখিয়েছি। আপনি এই মুহূর্তে মিটিং করে যখনই সিগনেচারটা হবে, সেম কপির ইনফরমেশনটা চলে যাবে সারা বাংলাদেশে উইদিন এ 1 মিনিট, এবং সেটা আমরা পারফেক্টলি করেছি। এই ধরনের সলিউশন বাংলাদেশ চায়, এবং বাংলাদেশে এই প্রযুক্তিটা কিন্তু খুব বেশি যে রকেট সায়েন্স ব্যাপারটা তা না, পুরো বিশ্বে এটা নজির আছে। তা আমরা কেন ইমপ্লিমেন্ট করছি না? আমরা কাকে ভয় পাচ্ছি? আমরা কেন সিগনেচার করছি না? কোশ্চেন হচ্ছে ওই জায়গায়। আমরা দেখুন, আমরা মনে করি যে নতুন যিনি বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, এটা অত্যন্ত ভালো একটা খবর আমাদের জন্য। তার সাথে আমরা যোগাযোগ করতে পারি, তার কাছে আমরা যেতেই পারি, তিনি আমাদের সমস্যাগুলো বুঝতে পারেন খুব ভালোভাবে। কিন্তু এই যেই ইস্যুগুলো আসলে সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য, যেমন ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিংবা জ্বালানি সরবরাহ, কিংবা মুদ্রা সরবরাহ, এই তিনটার একটাও কিন্তু ঠিক ওনার কন্ট্রোলে না। সো যেই কারণে কাজ হতে আমার ধারণা আরো সমন্বিত উদ্যোগ দরকার হবে। জাকির উদ্দিন আশরাফ আহমেদ যেটি বলছিলেন, আপনিও কিছুটা ইঙ্গিত করছিলেন যে সমন্বিত উদ্যোগ বা ব্যবস্থাপনা দরকার, যেখানে আমাদের ঘাটতি। আপনারা এই প্রযুক্তির মাধ্যমে বলছেন সেই সমন্বয়টা সম্ভব, কিন্তু আপনি একটি কথা আপনিও বলছিলেন যে সরকারের দরই যেখানে ব্যবসায়ীরা মানেন না, সেখানে মানে বেসরকারি উদ্যোগে দরদাম আসলে কার্যকর করা সম্ভব কিনা, বা আপনারা এই প্রকল্পটা কবে নাগাদ এটাকে চূড়ান্ত পর্যায়ে দেখতে চান? সরকারের সঙ্গে আপনাদের কি আলোচনা কোন পর্যায়ে রয়েছে? প্রথমত হচ্ছে যে আসলে আমরা দাম নির্ধারণ করব না, এটা আইনের বহির্ভূত। আমরা সরকারকে বুঝিয়েছি বা সরকারকে বুঝাচ্ছি, দাম আপনারাই নির্ধারণ করবেন, কারণ এটার জন্য ডিপার্টমেন্ট আছে। এদের সাথে আমরা একটু গতি আনতে চাই। গতিটা কি? তারা একটা দাম নির্ধারণ করতে গিয়ে, মিটিং করতে গিয়ে, সমীক্ষা করতে গিয়ে, যদি ধরেন আজকে দামটা নির্ধারণ করবে, সেটার ফাইল সাইন হইতে হতে আপনার 1টা থেকে 2টা বেজে যায়, কারণ তারা সকালে অফিসে যায়, মিটিং করে, সময় নেয়, টাইপ করে, একটা জিনিস রেডি হয়। আমরা প্রাইভেট অর্গানাইজেশনে কী করি? আমরা এই কাজটাকে যদি প্রতিদিন করতে হয়, আমরা ভোর 5টা থেকে কাজ করব, কারণ আমাদের 24/7 আমাদের ব্যাক এন্ডে কাজ করে। আমাদের অনেক কল সেন্টার আছে, অনেক সার্ভিস আছে, আপনি জানেন। এই কাজগুলো আমরা তাদেরকে হেল্প করব, রেডি করে দেব। উনি 9টায় অফিসে ঢুকবেন, 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নেবেন। অথবা উনি অফিসে ঢুকবেন না, সকাল ভোরে উঠবেন, ওনার অ্যাপসে আমি পাঠিয়ে দেবো যে স্যার রাজশাহী থেকে এটা আসছে, বগুড়া থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে। উনি শুধু সিন করবেন, সাইন দিবেন, দ্যাটস ইট। এই পুরো প্রযুক্তিটাকে আমরা একটা
আমব্রেলার মধ্যে নিয়ে আসছি, মানে তাদের কাজকে সহজীকরণ করার জন্য। কারণ তাদেরও অনেক যুক্তি আছে যে আমি অফিসে না আসলে তো, ফাইল না দেখলে তো সাইন করব না। তো পুরো পৃথিবীতে এখন সফটওয়্যার সাইন দিচ্ছে, গভর্নমেন্টও অলরেডি করেছে, ইনিশিয়েটিভ নিয়েছে। তো এই জায়গাগুলোকে ত্বরান্বিত করছি। আমরা কিন্তু নাম নির্ধারণ করব না, সরকার যে পলিসিতে করে সেই পলিসির সাথে আমরা শুধু অ্যাড অন করতে যাচ্ছি, যাতে মানুষ সেটা বিশ্বাস করে। আমি বিভিন্ন সংস্থার মানুষকে ইনক্লুড করার জন্য বলেছি, কারণ একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন। আমরা অনেক আগে, আজকে যদি আমি বলি যে আমার দাদার আমলে যখন দেখেছি যে মিস্ট্রি শপার হিসেবে মানে বাজার তদারকি করতে যেত, সে কিন্তু কোনো পুলিশের ড্রেস, ডিবির ড্রেস বা ভোক্তার ড্রেস পরে যেত না। সে একদম সাধারণ নাগরিক হিসেবে বাজারে গিয়ে বলতো যে ভাই এটার দাম কত, এই পণ্যটা কয়দিন আগের, এটা কি ডেট এক্সপায়ারিটি আছে, সে কিন্তু চেক করতো। যদি দেখতো যে ঝামেলা আছে, সে কিন্তু আস্তে গিয়ে সংস্থাকে বলতো তাকে পুরো দোকান সহ সিল করো। এই প্র্যাকটিসগুলো আমরা কেন করছি না? আমরা কেন আমাদের জ্যাকেট লাগিয়ে যেতে হবে আমি ভোক্তার, কেন আমাকে বলতে হবে আমি পুলিশের লোক? এই জায়গাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। কারণ সেই লোকটাকে যখন আপনি 10 জন মানুষের সামনে নাজেহাল করছেন, জরিমানা করছেন, তারও কিন্তু কিছু রিয়েকশন আছে। সব যে 100% সত্যি তা না। পুরো কাউরান বাজারে এখন কিন্তু অনেক রিয়েকশন হচ্ছে যে সারা বছর শুধু আমরা জরিমানা করি, তাহলে সরকারের কাজ কি? শুধুমাত্র জরিমানা করা? সরকার আমাদেরকে কি কি ফ্যাসিলিটেট করেছে? সরকার কোন আইনের আলোকে আমাকে বলেছে যে হ্যাঁ আপনি কারণ বাজারে এই জায়গাটাতে এভাবে বসবেন, এই সাইনবোর্ডটাকে এভাবে লাগাতে হবে? দোকানে 200টা আইটেম আছে, বাট আমি একটা বোর্ড দিয়েছে, সেই বোর্ডের মধ্যে লিখতে পারতেছি হায়েস্ট 10টা থেকে 15টা, আরও বড় বোর্ড যদি দেয় তাহলে 20টা। তো বাকি আইটেমের কি দাম সরকার নির্ধারণ করেনি? তাকে দেখাতে হবে না? আর যখন ভোক্তা অধিকার আসে তখন সাইনবোর্ডটা সামনে থাকে, যখন যায় সাথে সাথে এটা পায়ের নিচে চলে আসে। তো এই জায়গাগুলোতে আমরা কেন গ্যাপ করছি? আমি প্রশ্নের দ্বিতীয় অংশের ছিল আমার যে আপনার এই প্রকল্পটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা কোন পর্যায়ে রয়েছে, আচ্ছা। বা এটি আসলে এর সুফলটা মানুষ পাবে কবে নাগাদ, কি চিন্তা আপনাদের? আমরা সরকারের একদম টপ লেভেলে, দ্যাট মিনস আমরা মিনিস্ট্রিতে মিটিং করেছি। সরকারকে সাধুবাদ জানাই, কারণ আগের সরকার বা এর পরের সরকার চাইবে কিনা আমরা একটু টেনশনে আছি। বাট এই সরকারের কোনো দায় নেই। এই সরকারের যখনই উপদেষ্টা মহোদয়কে জানিয়েছে, উনি 2 দিনের নোটিসে আমাদেরকে কিন্তু একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করেছেন। এখানে সচিব মহোদয় ছিলেন এবং যারা রিলেটেড তারা ছিলেন, তাদেরকে আমরা লাইভ দেখিয়েছি, আমাদের প্রেজেন্টেশন দেখিয়েছি, তারা ভেরি অ্যাপ্রিসিয়েট করেছে। তারপরে তারা বলেছে আমাদেরকে এটার একটা প্রস্তাবনা দিতে, কারণ সরকারি কাজের কিছু নিয়ম আছে, সেই প্রস্তাবনাও দিয়েছি। এদিকে ভোক্তা অধিকার অধিদপ্তরের যে মহাপরিচালক এর আগে যিনি ছিলেন, ওনাকে আমরা লাইভ দেখিয়েছি, বলেছি, সব করেছি। যখন চেঞ্জ হয়ে গেলেন তখন উনি একটা সময় দিয়েছেন 11 তারিখ। আসলে এটার পিছু তো একটু আসলে বেগ পেতে হয়, সরকারি কাজ, তাদেরও সময়ের একটা ব্যাপার, তাদের কিছু স্ক্যাজুয়াল থাকে। সব কিছু মিলে 11 তারিখ উইথ অল স্টেক হোল্ডারকে 2 সিটি কর্পোরেশন, এখানে ভোক্তা, এখানে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এখানে হচ্ছে আপনার কৃষি বিপণন, এখানে আছে টিসিবি, এখানে আছে হচ্ছে বিএসটিআই, সবাইকে কিন্তু ডেকে আমরা একটা প্ল্যাটফর্মে আনার অলরেডি আমরা বলবো আমরা আলহামদুলিল্লাহ সাকসেস। 11 তারিখের জন্য ওয়েট করছি। তো এই প্ল্যাটফর্মটা দরকার ছিল। আপনি বলছিলেন যে এটি ইতিবাচক হিসেবে আমিও দেখছি যে এখানে সরকারের কোনো ব্যয় হবে না, একদম। কিন্তু আপনারা তো বিনিয়োগ করবেন, আপনাদের জনবল লাগবে, তো আপনাদের আয়টা কোথা থেকে, আপনারা ব্যবসাটা কিভাবে করবেন? এখানে আমরা সরকারকে বলেছি যে একটা ডিজিটাল বোর্ড হবে, এই বোর্ডটার মধ্যে 70% জায়গায় সরকারি ইনফরমেশন থাকবে, আর আমরা 30% যে জায়গা, সেই জায়গাটাতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিব। সাপোজ একটা বাজারে কিন্তু নানান প্রোডাক্ট থাকে, সে আটা, ময়দা, চিনি, ডাল, চাল, তো কেউ না কেউ তো এটাকে প্রমোট করছে। সেই অ্যাডভার্টাইজমেন্ট থেকে যদি টাকাটা আসে, সেইখান থেকে আমরা আমাদের এই প্রাইসগুলো আস্তে আস্তে উঠাবো। এটা কিন্তু একটা লং প্রসেস, রাতারাতি উঠানো যাবে না। তো এই রিস্কটা আমরা নিতে রাজি। আর একটা খবর আপনাকে বলি, সেটা হচ্ছে জার্মান আমার এই প্রজেক্টটা দেখে, আপনাদেরই টিভি চ্যানেলে বিভিন্ন বক্তব্য দেখে আমার একটা পরিচিত ছিল, ওরা ইনভেস্ট করতে রাজি আছে। অ্যাট এ টাইম তারা 100 কোটি টাকা ইনভেস্ট করবে যদি এই সরকার চায় তাহলে। তো সেই রিস্কটাও কিন্তু আমার একটা জার্মানি কোম্পানি নিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়, আমার বিশ্বাস এই সরকার নেবে। আর এই সরকার যদি না নেয়, সেটাও আমার বিশ্বাস কোনো সরকার নেবে না। মানে ব্যাপারটা কি এরকম যে এই সরকারের উপরে আপনি ভর করে নতুন ব্যবসার ফায়দা করছেন, এরকম কি? না, এটা কারণ হচ্ছে আপনি একটু গত 17 বছর দেখেন বা এর আগে দেখেন, যখন একটা রাজনৈতিক সরকার আসে তখন কিন্তু ওই রাজনৈতিক সরকারের সাথে বড় বড়, আমরা যে একটু বলি যে বড় কিছু ভূত আছে বা বড় কিছু সিন্ডিকেট আছে,
আসলেই আছে। এখন আমি চিনি ইম্পোর্ট করেছি 1,00,000 টন, এই 1,00,000 টনের 1 টাকা করে যদি চিনির দাম বাড়িয়ে দেই একটু সরকারের সাথে ট্রেনিং করে, তাহলে কত হাজার কোটি টাকা হয়। তো ওগুলো কি যারা রাজনৈতিক সরকার তাদের কি পরিচিত কেউ নেই, তারা কি করে না? এই জন্য বলা যে এই সরকার চাইলে পারবে, এই সরকার না চাইলে কোনো রাজনৈতিক সরকার আসলে কোনো না কোনোভাবে ব্যবসায়ীদের সাথে একটা আঘাত হয়ে যায়, ওই বিশ্বাস থেকে আমি বলছি। কোনো পণ্যে যদি 1 টাকা প্রতি কেজি বা প্রতি পিসে যদি হেরফের করা যায়, তার মানে কয়েক লক্ষ টাকা, কয়েক কোটি টাকা আসলে প্রতিদিন হেরফের করা সম্ভব। ধরেন বাংলাদেশে প্রতিদিন প্রায় 3 কোটি ডিম বিক্রি হয়, তার মানে ডিমে যদি প্রতি পিসে যদি 1 টাকা করে হেরফের করা যায়, 3 কোটি টাকার মানুষের পকেট থেকে কাটা যায়। তো আপনারা এই যে মেকানিজম করবেন, আপনাদের সঙ্গে যদি ব্যবসায়ীরা আতাত করে এই দামের হেরফেরটা যদি কোনোভাবে তৈরি করতে পারে, মানে আপনারা মানুষকে বিভ্রান্ত যদি করেন আতাত করে, মানুষ তো আবার নতুন করে লোকসানেই পড়বে। ওকে, খুবই মূল্যবান কোশ্চেন, যে আমরাও যদি আতাত হয়ে যাই। সেটার জন্যই কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট, আমরা গভর্নমেন্টকে রেখেছি, গভর্নমেন্ট তাদের মতো করে চাপ দেবে, আর প্রাইভেট কোম্পানি কিন্তু আমরা ওদের কাছ থেকে অনুমতি সাপেক্ষেই ডিসপ্লে করতে পারবো। আমরা নিজেরাই সেই প্রস্তাব দিয়েছি, ওনার অনুমতি ছাড়া একটা জিনিস ডিসপ্লেতে যাবে না, আমরা সেই প্রস্তাব গভর্নমেন্টকে দিয়েছি। এখন গভর্নমেন্ট যদি সেটা মনে করে যে এটা যাওয়ার যৌক্তিক, এটা যাওয়া যৌক্তিক না, অথবা গভর্নমেন্ট যদি মনে করে এই মুহূর্তে এই কপিটা বা এই চিঠিটা বা এই বার্তাকে বন্ধ করে দেন, সাথে সাথে আমরা বন্ধ করতে বাধ্য। সেই প্রস্তাবনা আমরা আমাদের প্রস্তাবনায় দিয়েছি যে আমরা ওইভাবেই কন্ট্যাক্ট করে নিব, যাতে করে আমাদের সাথে কেউ আঘাত না করতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আপনি বুঝবেন অবশ্যই, যেহেতু আপনারা অনেক কাজ করেন, সেটা হচ্ছে আমরা এই প্রকল্প করতে গেলে আমাদের উপর থ্রেট আসবে। এটা কি আপনি বিশ্বাস করেন? আমাদের বোর্ড ভেঙে ফেলবে। কারণ বাজার কমিটিতে যখন আমি গিয়েছি, দোকানদারের সাথে কথা বলেছি, তখন বলছে যে ভাই এত ভালো জিনিস করবেন, 2 দিন পরে আপনার বোর্ডই নিয়ে যাবে। এখন আমি কিন্তু প্রাইভেটলি বসাতে পারি, আইনের কোনো ব্যত্যয় হয় না। আমি কেন গভর্নমেন্টের কাছে গিয়েছি, এইখানে গভর্নমেন্টের পার্সনরাই বলেছে জাকির সাহেব এখন এটা করা উচিত হবে না, এই কারণে আপনাকে গভর্নমেন্ট যদি পারমিশন না দেয়, এই বোর্ডকে অবৈধ করা একটা সেকেন্ডের ব্যাপার, একটা মামলা করে দিল কোনো একজন ব্যবসায়ী, যেটা আপনি কোন রাইটে করছেন, তাহলে তো আপনার টোটাল প্রজেক্টই বন্ধ। তার মানে তখন বুঝলাম আমাদের বিপক্ষেও কিন্তু থ্রেট আসতে পারে, চ্যালেঞ্জ আসতে পারে, যার কারণে কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট আমরা জয়েন্টলি কাজটা করতে যাচ্ছি শুধুমাত্র 18 কোটি মানুষের সেবার জন্য। আর এই জায়গায় যদি আজকে আপনাকে রেকর্ডে আমি বলে দিতে চাই, যদি কোনো প্রকার অনিয়ম দুর্নীতি হয়, আমি মাথা পেতে নেব যে কোনো সাজা, যে কোনো সরকারের আমলে। ঢাকা তো আসলে বাজার হিসেবে বড়, বিপুল সংখ্যক মানুষ বাস করে, এবং এই শহরেই আসলে পণ্য দাম নিয়ে সবচেয়ে বেশি নৈরাজ্য হয়। মানে ঢাকা কেন্দ্রিক আপনাদের কি প্রথম পরিকল্পনা কি ঢাকা কেন্দ্রিক নাকি? জি, প্রথম একটা পাইলট প্রজেক্ট করতে চাচ্ছি আমরা, কারণ একটা বড় প্রজেক্ট করতে গেলে একটা পাইলট করতে হয়, তাতে করে অনেকগুলো প্রবলেম বা অনেকগুলো সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, এটা একটা নর্মাল প্রসেস। সো ওই প্রসেসে আমরা ঢাকায় 10টা বাজারে আমরা 30টা ডিসপ্লে দিয়ে একটা পাইলট প্রজেক্ট করার জন্য একদম রেডি আছি, যে আজকে যদি বলে 7 দিনের মধ্যে আমরা বাজারগুলোতে লাগিয়ে দেবো। আর আমাদের মূল টার্গেট হচ্ছে রোজায় প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠে যায়, কারণ রোজায় একটা মহল মানে অনেক বেশি ব্যবসা করে, এটা আমরা প্রতি বছর দেখি, প্রতি বছর আপনারা অনেক নিউজ করেন, কিন্তু আসলে কাজ হয় না। তো এই জন্য চাচ্ছিলাম সরকারের কাছে, করজোর করে বলতেছিলাম যে অন্তত পক্ষে রোজার আগে ঢাকা শহরের মধ্যে একটা পাইলট প্রজেক্ট করার পারমিশনটা দেন, তাহলে হয়তো একটা চেঞ্জ আসবে। এবং আমরা পুরোপুরি বিশ্বাস চেঞ্জ আসবে, কারণ দোকানদারও এটা থেকে মুক্তি পেতে চায়। কারণ দোকানদার যদি আমাদেরকে সাপোর্ট না দেয়, বাজার যদি সাপোর্ট না দেয়, এই বোর্ড 2 দিনেও টিকবে না। এইটাকে টিকাতে গেলে কি কি পদক্ষেপ নিতে হয় সেটাও কিন্তু ওদের পরামর্শ অনুযায়ী আমরা নিয়েছি। কিভাবে প্রোটেক্ট করতে হবে, কিভাবে সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটর করতে হবে, কিভাবে সরকার প্রধান এই মুহূর্তে যদি চায় সারা বাংলাদেশের বাজারের মনিটরটা সে লাইভ দেখবে, সেই ব্যবস্থাটাও করে দিছি এটাকে প্রোটেক্ট করার জন্য। চেক অ্যান্ড ব্যালেন্স, মানে আমি যে চোর না সেটা কে প্রমাণ করবে? তার মানে এনি টাইম এনিওয়ান, আপনি একজন ভোক্তা হিসেবে আপনাকে আমরা একটা আইডি দিয়ে দেবো, ওপেন করে দেবো, সেই আইডিতে বসে আপনি ঢাকা শহরের যে কোনো বাজারে ঢুকে লগ ইন করে নিজে দেখতে পারবেন। এই ব্যবস্থাগুলো কিন্তু করেছি শুধুমাত্র আমাদের যে সৎ ইচ্ছা
এবং আমরা যে কারোর সাথে কোনো আঘাত করতে না পারি সেটাকে প্রোটেক্ট করার জন্য। আপনার তো বাজার ব্যবস্থাপনা নিয়ে আপনার নিজের কোনো ব্যবসা নাই, বিনিয়োগ নাই, আপনি অগ্নি নির্বাপন খাতে বিনিয়োগ করেছেন। ব্যাপারটা কি এরকম যে একটা নতুন ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে, আচ্ছা ঠিক আছে এই খাতে একটু চেষ্টা করে দেখি, এরকম কিনা? আপনার তো এখন মনে হচ্ছে যে বিগত সরকার যেরকম কি বলে ফার্নিচার ব্যবসায়ীকে বিদ্যুৎ কোম্পানি দিয়েছে, ব্যাপারগুলো কি এরকম হবে কিনা যে ব্যবসার বাইরে এসে আসলে আপনি কেন করতে যাচ্ছেন এটা? আচ্ছা, এটার পিছনে একটু ইতিহাস আছে। সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে 92 থেকে সায়েন্স ফেয়ার করি, আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, রাষ্ট্রপতি পদকও আছে। আমার নেশা হচ্ছে নতুন কিছু উদ্ভাবন করা, মানুষের যে প্রবলেমগুলো দিয়ে নতুন ইনোভেটিভ কোনো আইডিয়া ক্রিয়েট করে কাজ করা। আপনি জেনে খুশি হবেন, আমি এই প্রজেক্টটা করার জন্য নিজের পয়সা খরচ করে চায়না গিয়েছি, জার্মান গিয়েছি, তাইওয়ান গিয়েছি। আমরা একটা প্রোডাক্ট বাংলাদেশের জন্য, এই বাজার ব্যবস্থাপনার জন্য একটা R&D করে নিয়ে আসছি। একটা প্রোডাক্ট পুরো পৃথিবীতে পাবেন না, শুধু বাংলাদেশে নিয়ে আসছি। এটা কীরকম? এই বাজারের ব্যবস্থাপনার সাথেই এটার সাথে কিন্তু অনেক কিছু ইন্টিগ্রেট আছে। তার মানে হচ্ছে, আমি একটু সময় নেই, সেটা হচ্ছে টিসিবি এই মুহূর্তে ঢাকা শহরের কোথায় কোথায় গাড়িতে কত টন করে মাল দিচ্ছে, কতজন মানুষের জন্য দিচ্ছে, সেটা আমি জানি টিসিবির কাছ থেকে, হয়তো পেপার নিয়ে। কিন্তু যে টিসিবির পণ্যটা প্রতিদিন কিনে, সে যদি বাজারের সামনে গিয়ে 1 মিনিট দাঁড়ায়, সে দেখবে ওকে আজকে কারণ বাজার একটা, বনানী একটা, গুলশান একটা, অথবা একটা যাত্রাবাড়িতে একটা ট্রাক হবে, এই ট্রাকটাতে 500 টন দিবে, 500 মানুষ পাবে, সেই ইনফরমেশনটাও দেখতে পাবেন। পাশাপাশি এই বাজারে যদি কোনো একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, একটা অগ্নিকাণ্ড ঘটে যায়, একটা বাটন ক্লিক করবেন, নিয়ারেস্ট ফায়ার সার্ভিসে অটোমেটিক কল যাবে, এখানে পুরো বাজারে অ্যালার্ম বাজবে, পুরো বাজারের অটো ইভাকুয়েশন প্ল্যানটা চলে আসবে। এই ইন্টিগ্রেশনগুলো কিন্তু আমরা করেছি, যার কারণে ফায়ার অথবা যে প্রযুক্তি, এই প্রযুক্তিটাকে কিন্তু আমরা অনেক বড় আকারে সলভ করেছি, ছোট আকারে নেই জিনিসটা। মানে প্রত্যেকটা স্টেক হোল্ডার যখন যাদের ইনপুটের কথা বলেছে, আমরা চেষ্টা করেছি একটা প্ল্যাটফর্মের মধ্যে সেটাকে ইন্টিগ্রেট করার। আপনি মানুষকে সচেতন করতে যাচ্ছেন, ব্যাপারটা যদি এই মোটা দাগে এমনটি আমি বুঝে থাকি, বাংলাদেশে বাজার ব্যবস্থাপনায় মানুষের সচেতনতা খুব বেশি দায়ী না, যত না আসলে বাজার সিন্ডিকেট বা ব্যবসায়ীরা এই বাজারকে নিয়ন্ত্রণ করে। একই পণ্য যেমন যদি ধরি, কারণ বাজারে যদি চিন্তা করেন, আলু এক দোকানে বিক্রি হচ্ছে হয়তো বা 50 টাকায়, আরেক দোকানে 60 টাকায়, পেঁয়াজ এক দোকানে 80 টাকায়, আরেক দোকানে 90 টাকায়। এইগুলো কি আদৌ সমন্বয় করে এই শৃঙ্খলা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব, এবং আমরা সম্ভাবনার দেশ, অবশ্যই সম্ভব। আপনি যখন দামটা নির্ধারণ করে দিবেন, এটা কেউ বেশি দিতেও চাইবে না, কেউ বেশি বিক্রিও করতে পারবে না। যদি বিক্রি করে, আমাদের এই অ্যাপসের মধ্যে কি আছে, সাথে সাথে তার একটা ছবি তুলবেন, সাথে সাথে আপনি ওখানে একটা QR কোড আছে, দায়ের করতে পারবেন। এই দায়ের করলে আমাদের লোকের কাছে আসবে, আমরা কনসার্ন ডিপার্টমেন্টকে পাঠিয়ে তাকে 24 ঘন্টার মধ্যে আপডেট দেবো যে আমরা কি অ্যাকশন নিয়েছি। আপনি একটা পচা মাছ কিনেছেন, কথার কথা, আপনি কাকে বিচার দিবেন? আপনি কি জানেন যে এই বাজারের কমিটির ভদ্রলোকের নাম কি, সভাপতির, তার নাম্বার কত, তার অফিসটা কোথায়? আচ্ছা, বাজারে গিয়েছেন, আমার মা বোন গিয়েছেন, আপনার টয়লেটের ব্যবস্থা কোথায়, বসার ব্যবস্থা কোথায়, আপনার গাড়ি রাখার জায়গাটা সরকার কোথায় নির্ধারণ করেছে? প্রত্যেকটা জিনিস একটা বোর্ডে দেওয়া সম্ভব, যেটা হাজার হাজার কাগজ দিয়ে সম্ভব না। এই প্রত্যেকটা জিনিসকে আমরা একসাথে নিয়ে আসছি। তো সচেতনতাই শুধু না, সচেতনতা এবং সমাধান। মানে আপনি যে কোনো প্রবলেমে পড়লে যেমন এই বোর্ড সহযোগিতা করবে, এই বোর্ড দেখে আপনি সচেতনও হতে পারবেন এবং সেটাকে মানতে আপনি উৎসাহী হবেন। আপনি বলছিলেন যে এই রোজার আগেই অন্ততকে পাইলট হিসেবে ঢাকায় শুরু করতে চান, এবং সারা দেশ নিয়েই আপনি চিন্তার কথা বলছিলেন। আপনার কি কোনো চিন্তা আছে যে পুরো এই ঢাকার পাইলট প্রকল্পের বাইরে এসে পুরো শহর এবং সারা দেশে যদি এই প্রকল্পটা চালু করতে চান, আপনারা কতদিন লাগতে পারে, বা পুরো ব্যবস্থাপনাটা আপনারা কত বছরে আপনারা শেষ করতে পারবেন? এক কথায় যদি বলি, আমি পুরো বাংলাদেশের জন্য সমীক্ষা করিনি কত দিন লাগবে, তবে মোটা দাগে বলতে পারি সেটা হচ্ছে 1 থেকে 1.5 বছর লাগবে। কারণ সারা বাংলাদেশে কিন্তু অনেকগুলো জেলা, অনেকগুলো সিটি কর্পোরেশন, অনেকগুলো পৌরসভা, অনেকগুলো বাজার। তো আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে আমরা গ্র্যাজুয়ালি আগাবো। প্রথমে ঢাকা, তারপরে হচ্ছে বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, এভাবে যদি যাই 1 থেকে 1.5 বছরের মধ্যে সারা বাংলাদেশে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। মানে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে আপনাদেরকে? আপাতত ধরছি আমরা 100 কোটি টাকা।
100 কোটি টাকায় পুরো মানে সারা দেশেই আপনার প্রকল্পটা হ্যাঁ, শেষ কারণ করতে এটা পারবেন। থেকে কেন এটাকে আর বেশি লাগবে না, এটাও একটা সায়েন্স। সেটা হচ্ছে যে আমি যখন একটা জিনিস চালু করব, ধরেন 10টা বাজারে চালু হলো, তার মানে আমি যদি 10টা বাজারের 5টার মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট পাই, 1 মাস যদি চলে, ওখান থেকে একটা রেভিনিউ আসবে, আমরা সেটাকে আবার রিইনভেস্ট করব। আমরা এইভাবে এই মডেলে চিন্তা করছি যে একবার একটা ইনভেস্টমেন্ট করে যখন এটা থেকে অর্থ আসবে সেটাকে আবার রিইনভেস্ট করব। তো ওইভাবে আমাদের প্রজেক্টটার ব্যাপ্তিটা বেড়ে যাবে, ইনভেস্টমেন্টও আকারও বাড়বে। জাকিরউদ্দিন আহমেদ, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। আমরা বাজার ব্যবস্থাপনা নিয়ে আলাপ করলাম। এটি সত্য, বাংলাদেশ গত প্রায় 3 বছর কিন্তু উচ্চ মূল্যস্ফীতিতে মানুষ কষ্টে আছে। বাজারে শৃঙ্খলা আনা গেলে মানুষের এই যে কষ্টে থাকা পরিস্থিতি, সেটি কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব হতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।